আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব থেকে যত প্রিভিয়াস প্রশ্ন আছে, বিগত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসছে। বিসিএস বলুন, ব্যাংক বলুন, ভার্সিটি অ্যাডমিশন বলুন বা নিবন্ধন প্রাইমারি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলা কিভাবে সঠিকভাবে উত্তর করতে হয়, কিভাবে আপনি সঠিকভাবে খুব স্বল্প সময়ে শর্ট টেকনিকে আপনি উত্তর করবেন, যে রুলস গুলো আমরা বলেছি সেই রুলস গুলা কিভাবে আপনি ব্যবহার করবেন সেই নিয়ে আমরা একটু আলোচনা করব এই পর্বে। তো এখানে রাইট ফর্মস অফ ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে সাজেশন আকারে দেওয়া আছে, সেটাও আমরা দেখছি। দেখুন, এক নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু নলেজ। আচ্ছা, এখন এই প্রশ্নটা কিভাবে উত্তর করব? উত্তর করার একটা সিস্টেম, বাক্যটা আপনি আগে পড়েন। বাক্যের ভিতরে দেখেন উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু আছে। আমরা নিয়মে পড়েছি যে যদি কোনো বাক্যের ভিতরে উইথ এ ভিউ টু থাকে তাহলে তার পরের ভার্বটা কি হয়? সরাসরি আইএনজি হয়, সরাসরি কি হবে? আইএনজি ফর্ম হবে। এখন এই প্রশ্নটা দুটো ভাবে করতে পারে। দেখেন, উইথ এ ভিউ দিয়ে আপনাকে টু প্লাস ভার্ব আইএনজি দিতে পারে, অথবা উইথ এ ভিউ টু দিয়ে তারপরে শুধু আইএনজি ভার্বটা আপনাকে অপশনে রাখতে পারে। এই বিষয়টা খুব কেয়ারফুলি আপনাকে খেয়াল করতে হবে যে টুটা কি আপনাকে দিল বাক্যের ভিতরে নাকি দেয় নাই। যদি দিয়ে থাকে তাহলে শুধু আইএনজি ভার্ব, আর যদি না দিয়ে থাকে তাহলে শুধু টু প্লাস ভার্ব আইএনজি বসাইতে হবে। এই হচ্ছে ট্র্যাপ। এক্সামিনাররা বিভিন্ন ট্র্যাপ দেয়, সেই ট্র্যাপটা আপনাকে বুঝতে হবে। তার মানে এখানে টু দেওয়া আছে, তার মানে যেটা আমাদের আইএনজি হবে সেটা আমরা বসায় দেবো, সঠিক উত্তর এটা আইএনজি আছে। আচ্ছা, এখানে আরো একটা বিষয় বলি। টু এর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয়, সবসময় টু প্লাস ভার্ব হয়, কিন্তু কিছু ফ্রেজ আছে যেগুলা পরে আইএনজি ভার্ব হয়, সেগুলো আমরা বলে দিয়েছি। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, আরো কিছু ওয়ার্ড আছে সেগুলো পরে আইএনজি ভার্ব হয়। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে লেট দ্য সেন্টেন্স বি থ্রু, বি ড্যাশ থ্রু। লেট দ্য সেন্টেন্স বি ড্যাশ থ্রু। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা পড়েছি যে লেট মেক হেল্প, লেট মেক হেল্প, লেট মেক হেল্প যদি কোনো বাক্যের ভিতরে আসে, ঠিক তারপরে আরেকটা জায়গায় ভার্বের জায়গায় গ্যাপ দেয়, তাহলে লেট মেক হেল্পের পরে যা মন চায় তা আসুক, সাবজেক্ট আপনার পার্সন বা থিং যাই হোক না কেন, লেট মেক হেল্পের পরে পরের ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। কি হবে? পরের ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে, পরের ভার্বটা ভার্বের বেস ফর্ম হবে। এটা একটা নিয়ম পড়েছি। আরেকটা হচ্ছে, যদি কোনো বাক্যে লেট বি আসে, লেট বি, যেমন এখানে লেট আছে এবং বি আছে, তার মানে এরপরের ভার্বটা ভার্ব বি ফর্মে হবে। এখন দেখেন, এখানে কার শব্দটা ভার্বের বেস ফর্ম মানে যা, পাস্ট ফর্ম মানেও যা, পাস্ট পার্টিসিপল ফর্ম মানেও একই। এখন আপনি দুইটা সিস্টেমে কাউন্ট করতে পারেন। এটা পজিটিভ হিসাবে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার কাট হয়, আর যদি লেট বি এরপরে ভার্ব থ্রি ফর্ম হয় সেটাও আপনি ধরতে পারেন। ওকে। আচ্ছা, তার মানে এখানে দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে বি ভার্বের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে এটাই ধরে নেন। বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে এটাই সঠিক উত্তর। আমাদের পজিটিভ ভার্বের যে নিয়মটা সেটা এখানে ফলো হবে না। আচ্ছা, এরপরে 3 নাম্বার প্রশ্ন দেওয়া আছে যে হানি ইজ টেস্ট সুইট, হানি ইজ টেস্ট সুইট, হানি ইজ টেস্ট সুইট। আচ্ছা, এখন এই যে টেস্ট শব্দটা আমাদের টেস্ট হবে নাকি টেস্টিং হবে নাকি টেস্টেড হবে নাকি বিং টেস্টেড হবে, কোনটা হবে? আচ্ছা, আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কতগুলা শব্দ আছে লিঙ্কার, যেমন বি ভার্ব হচ্ছে অন কাইন্ডস অফ লিঙ্কার, মনে রাখবেন। বি ভার্ব লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং ভার্ব। বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই শব্দগুলো হচ্ছে বি ভার্ব। এর পাশাপাশি আমি যদি আরো বলি আপনাকে, এরকম দেখতে পারেন যে আমি যদি বলি বি ভার্ব, বি ভার্ব কি কি আমরা বলে দিলাম অলরেডি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। দেখুন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আচ্ছা, এরপরে আছে টিম, রিমেইন, ফিল, লুক, অ্যাপিয়ার, টেস্ট। এগুলো পরে কি? টেস্ট। সিম, লুক, অ্যাপিয়ার, টেস্ট, তারপর হচ্ছে বি ভার্ব। আচ্ছা, সিম, রিমেইন, ফিল, লুক, অ্যাপিয়ার, টেস্ট।
এরপরে আছে আপনার গেট, গ্রো আছে, এরকম আছে গ্রো। এই যে শব্দগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে লিঙ্কিং ফর্ম বা লিঙ্কিং ওয়ার্ড। এই শব্দগুলো আর যদি কোনো বাক্যের ভিতরে আসে তাহলে এরপরে কি হয়, অ্যাডজেক্টিভ ফর্ম হয়। এর পরে যে শব্দটা বসবে সেটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে। আচ্ছা এখানে দেখুন তো আপনারা, এই যে টেস্ট শব্দটা যেরকমই থাকুক না কেন, টেস্ট শব্দটা যেরকমই থাকুক না কেন, এই যে সুইট মানে কি মিষ্টি, মিষ্টি শব্দটা কি অ্যাডজেক্টিভ ফর্মে আছে। অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কিং ফর্মের পরে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভ এখানে বসে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ভার্ব। এখন ভার্বটা কেন টেস্টেড হবে, ভার্বটা কেন টেস্টেড হবে। দেখুন, হানি ইজ টেস্টেড সুইট, মধু কি মিষ্টি, এটা কি প্যাসিভ আছে, প্যাসিভ আছে, বাক্যটাই প্যাসিভ আছে। মধু সবসময় মিষ্টি। অর্থাৎ আপনি যদি না খান তাহলে মিষ্টিটা আপনি বুঝলেন কেন, বুঝবেন কিভাবে, বা বুঝলেন কিভাবে। মধু যদি না খেয়ে থাকেন, মধু যে মিষ্টি সেটা আপনি বুঝলেন কিভাবে, আপনি টেস্টটা যে মিষ্টিটা বুঝলেন কিভাবে, আপনি খাইছেন, এই জন্যই বুঝতে পারছেন। তার মানে কাজটা আগে হয়ে গেছে, আপনার মাধ্যমে হয়ে গেছে, কাজটা হয়ে গেছে অর্থাৎ আপনার মাধ্যমে হয়ে গেছে। তার মানে মধু মিষ্টি এটা বুঝে ফেলছেন, এটা প্যাসিভ ভয়েস। তার প্যাসিভ ভয়েসে কি হয়, ভার্বের পার্টিসিপল ফর্ম হয়। এই জন্যই হানি ইজ টেস্টেড সুইট। এখানে দুইটা ব্যাখ্যা বললাম, একটা লিঙ্কার পরে অংশটা দুটা নিয়ম বলে দিলাম, আর একটা হচ্ছে প্যাসিভের নিয়মটা বলে দিলাম। দুটোই কিন্তু কার্যকরী যে কোনো জায়গায়। আচ্ছা তারপরে আমরা আরো একটা প্রশ্ন দেখছি, সেটা হচ্ছে দ্য সান ড্যাশ সেট উই রিচড হোম, উই রিচড হোম। আচ্ছা এইখানে, এইখানে এই যে বাক্যে উই রিচড হোম, এটা কিন্তু একটা বাক্য। উই রিচড হোম এটা হচ্ছে একটা বাক্য। আর দা সানসেট এটা কোনো বাক্য নয়। কেন বাক্য নয়, আমরা আপনাদেরকে ফ্রেজ ক্লোজ করা নাই, কিন্তু একটা বিষয় জাস্ট সহজে বলে দিই। যদি এটা বাক্য হইতো দা সানসেট, এখানে আপনি ভার্ব বসাইতেন তাই না, এখানে আপনি একটা ভার্ব বসাইতেন। আমার অ্যানালাইসিসটা খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করেন, খুব ডিপ আলোচনা এটা। আহ, এখানে যদি আপনি একটা ভার্ব বসান তাহলে বাক্যটা জীবনেও হবে না, বাক্যটা ইনকারেক্ট হবে, বাক্যটা ইনকারেক্ট হবে। যদি এখানে ভার্ব বসানো হয়, যেমন দেখেন এখানে হ্যাড যদি দেই, দা সান হ্যাড সেট, অথবা দা সান হ্যাজ সেট, অথবা দা সান ওয়াজ সেট, যেটাই দেন না কেন যদি ভার্ব বসান, হ্যাভিং কিন্তু কোনো ভার্ব না, সরাসরি কোনো প্রিন্সিপল ভার্ব না। হ্যাঁ, তো যদি ভার্ব দেন তাহলে বাক্যটা এই পারে একটা বাক্য হচ্ছে, ও পাশে একটা বাক্য হচ্ছে, দুটো বাক্য হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের একটা বিষয় মাথায় রাখা উচিত যে যদি কোনো বাক্যের ভিতরে দুটো বাক্য বসে একটা বাক্যের ভিতরে, তাহলে মাঝখানে অবশ্যই একটা ক্লোজ মার্কার দরকার। ক্লোজ মার্কার কি, সহজে বলি, দুইটা বাক্যকে যে সংযুক্ত করবে এরকম ক্লোজ। যেমন আমি বলতে পারি দ্যাট বলতে পারি, সো বলতে পারি, হোয়েন বলতে পারি, বিফোর বলতে পারি, হ্যান্স বলতে পারি, রেদার বলতে পারি। এরকম অনেক ক্লোজ মার্কার আছে যেগুলো দুটো বাক্যকে সংযুক্ত করে। এটা হচ্ছে কন্ডিশন, দুইটা বাক্য একসাথে বসলে অবশ্যই মাঝখানে ক্লোজ মার্কার লাগবে। তো যদি আপনি এটাকে বাক্য বানাইতে চান, এই ভার্ব গুলা বসাইতে চান, দেখেন এটা এটা এটা, তারপরে এই বাক্যের ভিতরে এই মাঝখানে কোনো ক্লোজ মার্কার নাই, বা বাক্যের শুরুতেও কোনো ক্লোজ মার্কার নাই। ঠিক আছে, তার মানে এই দিকে যদি আপনি তাকান তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও সঠিক উত্তর হিসেবে এটা বাদ, তাহলে সঠিক উত্তর কোনটা, এটা। যদি আমরা ওই পলিসিতে কাজ করি। আরেকটা বিষয় হচ্ছে দা সান হ্যাভিং সেট, যখনই সূর্য অস্ত যায় ওই রিস্ট হোম, যাচ্ছিল, যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন ওই রিস্ট হোম, আমরা বাড়িতে পৌঁছছিলাম, তখন আমরা বাড়িতে পৌঁছলাম। তার মানে এই তিনটা অপশন আপনি বাদ দিয়ে দিবেন। এই কারণে, কারণ ক্লোজ মার্কার ছাড়া দুটো বাক্য হতে পারে না। তার মানে ভার্বও বসতে পারে না, তার মানে আমাদের এই আইএনজি ভাবটাই নিতে হবে। তার মানে আইএনজি ভাবটা যদি আমরা নেই তাহলে কাজ কি, আইএনজি ভাবটা নিলে এই অংশটা ফ্রেজ আকারে হয়ে যাচ্ছে, ফ্রেজ হয়ে যাচ্ছে, অর্থাৎ বাক্য হচ্ছে না, ফ্রেজ হচ্ছে। এখন ফ্রেজ কি, ফ্রেজ মানে যে বাক্যের ভিতরে কোনো সাবজেক্টও থাকে না, কোনো সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্ব থাকে না, অর্থাৎ মেইন ভার্ব থাকবে না, সাবজেক্ট বা প্রিন্সিপাল ভার্ব থাকবে না, কিন্তু একগুচ্ছ শব্দ একসাথে থাকবে, একটা অর্থ দিবে। যেমন ক্যাটস এন্ড ডগস মানে কি, মুষলধার, এটা একটা ফ্রেজ। সেই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফ্রেজ এবং ক্লোজ চ্যাপ্টারে। আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বেবিস হোয়েন দে আর হানগ্রি। দেখুন, যে দে আর হানগ্রি এটা একটা বাক্য, এই যে হোয়েন দ্বারা কিন্তু পূর্বের বাক্যটাকে সংযুক্ত করা হয়েছে। এখানে আমরা ভার্ব বসাবো, কারণ এখানে হোয়েন দ্বারা দুটো বাক্যকে সংযুক্ত করা হয়েছে, মানে কি ক্লোজ মার্কার। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এখানে ভার্বটা বসাবো, ভার্বটা কিভাবে বসাবো। এখন দেখুন তো, এক পাশের বাক্য কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। আমি কিন্তু একটা বিষয় বলছি, আমার অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করবেন, আমি কিভাবে অপশনগুলো বাদ দিই সেগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি যে কোনো প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবেন। আচ্ছা এখন আহ এই পাশের বাক্যটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমি একটা বিষয় বলছি, প্রেজেন্ট টেন্স থাকলে আপনি পরের অংশটা আপনি যে কোনোটাই বসাতে পারবেন।
কিন্তু যদি পাস্ট থাকে কোনো একটা পাশে, তাহলে পরের গুলো অবশ্যই পাস্টের যে কোনো একটা বসাইতে হবে। আচ্ছা, যদি এরকম হয় যে আহ when they are hungry, যখন তারা ক্ষুধার্ত, দা বেবি কি করে, বেবি শিশুরা ক্ষুধার্ত হলে কি করে, শিশুরা ক্ষুধার্ত হলে কি করে, ক্রাই কান্না করে। শিশুরা ক্ষুধার্ত হলে তখন তো হোয়েন দে আর হাঙ্গি, যখন তারা ক্ষুধার্ত হয়, বেবিস মানে কি শিশুরা কি করে, কান্না করে, প্রেজেন্ট কাজ, বর্তমানের কাজ, তাহলে ক্রাই হবে, ক্রাইস হবে না। কেন হবে না? বেবিস মানে শিশুরা, শিশুরা বাক্যের সাবজেক্টটা প্লুরাল আছে, প্লুরাল থাকলে বা প্লুরাল হয়, কিন্তু ক্রাইস তো সিঙ্গুলার ভার্ব। এখন অনেকেই জানেন না ভার্বের সাথে এস বাই এস থাকলে কি হয়, সিঙ্গুলার হয়, আর ভার্ব যখন এস বি এস মুক্ত থাকে তখন সেটা প্লুরাল হয়। অনেকের মধ্যে একটা কনফিউশন আছে যে ভার্বের সাথে এস বাই এস থাকলে এটা মনে হয় প্লুরাল ফর্ম, কারণ ফ্রেন্ড যদি ফ্রেন্ডস হইতে পারে, বুক যদি বুকস হইতে পারে, ওটা প্লুরাল হতে পারে, ক্রাই থেকে ক্রাইস, ওটাও তো প্লুরাল না। বিষয়টা এরকম না, ভার্বের সাথে এস বাই এস থাকলে সেটা সিঙ্গুলার, আর এস বাই এস মুক্ত মানে সে প্লুরাল, এটা ধরবেন। এই জন্য এখানে যেহেতু বেবিস আছে, তার মানে প্লুরাল সাবজেক্ট, আর ভার্ব লাগবে প্লুরাল। আর ক্রাইড কেন হবে না, কারণ এদিকে প্রেজেন্ট টেন্স আছে, দেখেন হয় দে আর হাংরি, তারা যখন ক্ষুধার্ত হয়, বেবিস ক্রাইড, বেবি শিশুরা কান্না করেছিল, অর্থই মিলে না। আর ক্রাইং, কান্না করতেছে, বেবিস আর ক্রাইং, শিশুরা কান্না করতেছে, হয় দে আর হাংরি, যখন তারা ক্ষুধার্ত হয়, এটাও অর্থের সাথে ম্যাচ হয় না। এই জন্যই শিশুরা কাঁদে হয় দে আর হাঙ্গি, যখন তারা ক্ষুধার্ত হয় তখন শিশুরা শিশুরা কাঁদে, এটা সঠিক উত্তর। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে আসি আমরা। 6 নম্বর প্রশ্নে খুব সহজ বিষয়, হোয়াইল হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। হোয়াইল হি ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে ছিল বা বাগানে কোনো একটা কিছু করতে, এ স্নেক বিট হিম, একটা সাপ কি করছে, তাকে কামড় দিয়েছে, একটা সাপ তাকে কামড় দিয়েছে, স্নাক একটা সাপ, বিট হিম তাকে প্রহার করেছে, অর্থাৎ কামড় দিয়েছে, আঘাত করেছে, এরকম। আচ্ছা, একটা কামড় দিয়েছে, এটা একটা অংশ বাক্যের পার্ট, আবার এখানে একটা বাক্য আছে, তাহলে দুটো বাক্য। হোয়াইল দ্বারা যুক্ত হয়েছে, হোয়াইল একটা ক্লোজ মার্কার। আমরা নিয়মে পড়েছি যে হোয়াইলের পরে যদি সরাসরি গ্যাপ থাকে, হোয়াইলের পরে যদি সরাসরি গ্যাপ থাকে, তাহলে হোয়াইল গোয়িং, হোয়াইল ইটিং, হোয়াইল স্লিপিং, হোয়াইল ড্যান্সিং, যখন নাচতেছিলাম, এরকম যদি সরাসরি গ্যাপ থাকে তাহলে ভার্বটা আইএনজি হয়ে যায়। কিন্তু হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট আসে, তাহলে সেটা কি করতে হয়, হোয়াইলের পরে কোনো সাবজেক্ট আসলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়, সেটা পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, ঠিক আছে? তাহলে হোয়াইলের পরে সাবজেক্ট আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, ওয়াক্স হবে না, ওয়াকড হবে না, পাস্ট কন্টিনিউয়াস তো এটা ওয়াজ ওয়াকিং। হ্যাঁ, ওয়াজ কেন, সাবজেক্ট হি আছে এই জন্য ওয়াজ হয়েছে, যদি এখানে দে থাকতো তাহলে ওয়ার হয়ে যেত, ওয়ার ওয়াকিং হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একইভাবে আমরা 7 নম্বর প্রশ্ন যদি সমাধান করি, সেম স্নাক বিট হিম, সেম কোয়েশ্চন, এখানে কি হবে আমাদের, ওয়াজ ওয়াকিং হবে, কারণ ফয়লের পরে সাবজেক্ট দেওয়া আছে, এই জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা 8 নম্বর প্রশ্নে আসি। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, শি ইজ শকড, সে কি হয়েছে, মর্মাহত হয়ে গেছে, বিকজ হি এ কোল্ড, হি এ কোল্ড। এই যে বিকজ দ্বারা কিন্তু দুটো বাক্য সংযুক্ত হয়ে গেছে। আচ্ছা, পূর্বের বাক্যটা ইজ শকড, সে কি মর্মাহত হয়েছে, মর্মাহত কি নিজে নিজে হওয়া যায়, বা কষ্ট কি নিজে নিজে পাওয়া যায়? কেউ আপনাকে কষ্ট দিবে কথার মাধ্যমে, বা প্রহার করার মাধ্যমে, বা এনি ওয়ে আপনাকে কষ্ট দিবে, কষ্ট নিজে নিজে পাওয়া যায় না, তার মানে এটা প্যাসিভ সেন্টেন্স, রাইট? তার মানে শি ইজ শকড, সে মর্মাহত হয়েছিল, সে কষ্ট পেয়েছিল, বিকজ কারণ, কেন কষ্ট পেয়েছিল, হি শি ড্যাশ এ টেরিবল অ্যাক্সিডেন্ট, সে কি একটা মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছিল বা শিকার হয়েছে। তার মানে এখানে কি হবে আমাদের, শি হ্যাজ বিন, শি হ্যাজ সিন এ টেরিবল অ্যাক্সিডেন্ট, সে একটা টেরিবল মানে কি ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্টের দৃশ্যমান হয়েছিল, হ্যাজ সিন দেখেছে, শি হ্যাজ সিন এ টেরিবল অ্যাক্সিডেন্ট, তার চোখের সামনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে, এই জন্য সে কি হয়েছে, দেখে চমকে গেছে, বা সে শকড হয়ে গেছে, ঠিক আছে? তার মানে বিকজের পরে কারণ নির্দেশ করে, কি কারণ, ঠিক আছে? তার মানে হি স এ টেরিবল অ্যাক্সিডেন্ট, সে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখেছিল, ইজ গোয়িং টু সি এটাও হচ্ছে না, সিস সে সিস এটাও হচ্ছে না, কারণ আগের বাক্যটা অনেকটা অতীতের ইঙ্গিত দিচ্ছে, অনেকটা অতীতের ইঙ্গিত, অর্থাৎ পেসিভের ইঙ্গিত দিচ্ছে। পেসিভ মানে কি পাস্ট, তার মানে পাস্টের দিকে আমরা যাচ্ছি, পেসিভ প্রেজেন্টের পাস্ট আর কি।
সেই জন্য আমরা যদি অর্থের দিকে সহজভাবে চিন্তা করি, শি ইজ শক, সে মর্মাহত হয়েছিল, বিকজ কারণ শি হ্যাজ সিন এ টেরিবল অ্যাক্সিডেন্ট, সে কি দেখেছিল, এ টেরিবল অ্যাক্সিডেন্ট, একটা মারাত্মক বা ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছিল, এই জন্য। আচ্ছা, আমরা পরের প্রশ্নে আসি, 9 নাম্বার। সেলিম ইজ অ্যাবসেন্ট, সেলিম অ্যাবসেন্ট, সেলিম কেন অ্যাবসেন্ট? কারণ বিকজ হি হ্যাজ এ কোল্ড, সে কি ঠান্ডা, তার ঠান্ডা লাগছে, হি হ্যাজ কোল্ড, এ কোল্ড, তার কি ঠান্ডা পেয়েছে, তার ঠান্ডা পেয়েছে, এই জন্য সে। কারণ আপনি স্কুলে যান নাই, কেন যান নাই? আপনি অসুস্থ ছিলেন, এরকম রিজনের ক্ষেত্রে আপনার বুঝে অর্থ অনুসারে answer করবেন, এছাড়া অন্য কোনো এখানে রুলস এখানে ম্যাচ করে নাই। তাহলে সেলিম ইজ অ্যাবসেন্ট, সেলিম কি আজকে অনুপস্থিত, বিকজ কারণ হি হ্যাজ এ কোল্ড, কারণ কি সে ঠান্ডা অনুভূত করছে বা ঠান্ডা, তার ঠান্ডা লেগেছে। তার মানে আগে প্রেজেন্ট টেন্স আছে, আমরা পরেও প্রেজেন্ট টেন্স দিব, ঠিক আছে? এই জন্যই ইজ হ্যাভিং, উইল হ্যাভ বা হ্যাভ আমরা কোনটাই নিলাম না। হ্যাভ কেন নিলাম না? হি এর পরে হি তো সাবজেক্ট সিঙ্গুলার আছে, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে আমরা হ্যাভ নিতে পারতাম, রাইট? আচ্ছা, আমরা তারপরের প্রশ্নে যাচ্ছি। তারপরের প্রশ্ন হচ্ছে, এর পরের প্রশ্ন হচ্ছে, হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভ, হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভ আই ওয়াজ অ্যাবাউট টু। আচ্ছা, এটা খুব সহজ অপশন। টু এর পরে বারবির বেস ফ্রম হয়, এটা সবাই জানে। তার মানে এই লেফট বাদ, বি লিভিং এটাও বাদ, কারণ বেস ফ্রম হবে। তাহলে বেস ফ্রম কোনটা আছে? গো আছে এবং লিভ আছে। এখন আমি গো নিব নাকি লিভ সঠিক উত্তর হিসেবে নিব? যেটা আমার অর্থের সাথে ম্যাচ হবে সেটাই আমাকে সঠিকভাবে নিতে হবে। হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভ, যখন আমার বন্ধু পৌঁছেছিল, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি তখন এক করা করা অবস্থা। অ্যাবাউট টু মানে কি লোকটা মরে মরে, হি ইজ অ্যাবাউট টু ডাই, দা পারসন অ্যাবাউট টু ডাই মানে কি লোকটা মরে মরে, ট্রেনটি চড়ে চড়ে, হ্যাঁ, এরকম। অ্যাবাউট টু মানে কি মরে মরে, মানে ক্রিয়াটা দিতে হবে, ক্রিয়াটা দিতে হবে। দা ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, দা ম্যান ইজ অ্যাবাউট টু ডাই মানে কি লোকটা মরে মরে, এরকম কন্ডিশন, ওকে? এখন আপনি কি দিবেন? হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভ, যখন আমার বন্ধু পৌঁছেছিল, আই ওয়াজ অ্যাবাউট টু লিভ, আমি ত্যাগ করা করা অবস্থা, এরকম যাওয়া যাওয়া অবস্থা না, ত্যাগ করতেছি, যখন আমার বন্ধু পৌঁছে তখন আমি ত্যাগ করা করা অবস্থা এরকম ছিলাম। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে, 11 নম্বরের প্রশ্নে বলেছে, আই ড্যাশ ওয়াইট ফর দ্য বাস ফর 30 মিনিটস, আই ওয়াইট ফর দ্য বাস ফর 30 মিনিটস। এখন বিষয় হচ্ছে ফর বা সিন্স, এখানে নিয়মটা হচ্ছে ফর বা সিন্স, ফর বা সিন্স এর পরে আপনার কি থাকবে? ফর বা সিন্স এর পরে, ফর বা সিন্স এর পরে যদি টাইম পিরিয়ড থাকে, পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম। পিরিয়ড মানে বিশাল সময়ের ব্যাপ্তি, আর পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে নির্দিষ্ট একটা পিরিয়ড। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা কি নির্দিষ্ট? বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা কি নির্দিষ্ট? কিন্তু 3 মাস যাবত বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু নির্দিষ্ট না। 3 মাসের একটা ব্যাপ্তি, এটাকে বলা হয় পিরিয়ড। আর পয়েন্ট হচ্ছে এই যে সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, এরকমটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আই ওয়াইট ফর দ্য বাস ফর 30 মিনিটস, তার মানে এই যে ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একমাত্র স্ট্রাকচার হচ্ছে হ্যাভ বিন ওয়াইটিং, হ্যাভ বিন ওয়াইটিং। আই হ্যাভ বিন ওয়াইটিং ফর দ্য বাস, আই হ্যাভ বিন ওয়াইটিং ফর দ্য বাস ফর 30 মিনিটস, আমি 30 মিনিট যাবত বাসের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে, আই ওয়ান্টেড দ্য পোস্টার, আমি পোস্টারটা চেয়েছিলাম। কি চেয়েছিলাম? আই ওয়ান্টেড দ্য পোস্টার, আমি পোস্টারটা চেয়েছিলাম। তাহলে একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, একটা ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে পরের ভার্বটা কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, টু প্লাস ভার্ব হয়, অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আচ্ছা, এখন হ্যাং দিব নাকি হাং দিব? হ্যাং মানে হচ্ছে এখানে একটা হচ্ছে ফাঁসিতে ঝোলার অর্থে হ্যাং হয়, ফাঁসিতে ঝোলার ক্ষেত্রে আমরা হ্যাং বা হ্যাংড ব্যবহার করব। কিন্তু আপনি দেয়ালে একটা ছবি টানাবেন, একটা পোস্টার টানাবেন দেয়ালে, তখন সেটাকে বলে হাং, মানে কি ঝোলানো। হাং মানে কি ঝোলানো। আচ্ছা, তাহলে আপনি যেহেতু দেয়ালে টানাবেন, আই ওয়ান্টেড দ্য পোস্টার, আমি চেয়েছিলাম দ্য পোস্টার টু বি হাং, মানে কি ঝুলানো হোক, আমি চেয়েছিলাম যে ছবিটা, পোস্টারটা ঝুলানো হোক। তো ঝুলানোর ক্ষেত্রে আমরা হাং ইউজ করব, ফাঁসির ক্ষেত্রে আমরা হ্যাং ইউজ করব। তার মানে এই ওয়ান্টেড এর পরের যে ভাবটা আমরা টু বি হ্যাংড হবে না, হ্যাং হবে না, টু বি হাংড হবে না, কারণ টু বি হাং, টু বি
হাং, হাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি হাং, আবার হ্যাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাংড। এই জন্য হ্যাংড হবে না, এই হ্যাংড হবে না, হ্যাং হবে না। পার্থক্য হচ্ছে হ্যাং এবং হাং এর। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই বলবেন। আচ্ছা, তারপরে আমরা 13 নম্বর প্রশ্নে আছি। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াইল আই প্লে। একটু আগে বলেছি যে হোয়াইল এর পরে যদি সাবজেক্ট আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সরাসরি। দেখুন পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ প্লেইং, সঠিক উত্তর। একটু আগে বলেছি এটা, হোয়াইল এর পরে সাবজেক্ট আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তারপরে উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইডেড। উই শ্যাল স্টার্ট দ্য প্রোগ্রাম প্রোভাইডেড, আমরা কি করব, প্রোগ্রামটা স্টার্ট করব প্রোভাইডেড। এটা হচ্ছে কি একটা ক্লোজ মার্কার হিসেবে কাজ করতে পারে এই বাক্যে। সার্কামস্টেন্স ফেভার আস, সার্কামস্টেন্সেস ফেভার্ড আস। আমরা পরের পেজটা একটু দেখে নেই, তাহলেই বুঝবো। আমাদের পরের পৃষ্ঠা এখানে একটু মিস্টেক আছে, তো আমরা এই পর্যন্ত। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমরা পরের প্রশ্নে, এই প্রশ্ন আমরা স্কিপ করেছি। আমরা পরের প্রশ্ন দেখবো হচ্ছে 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে অ্যালিস অ্যালিস ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু। টু পারচেস শব্দটা ব্র্যাকেটে দেওয়া আছে, টু পারচেস শব্দটা ব্র্যাকেটে দেওয়া আছে। এখন আমরা একটু আগে পড়ছি যে উইথ এ ভিউ টু এর পরে কি হয়, ভার্বের আইএনজি হয়। তাহলে সঠিক উত্তর কি ভার্বের আইএনজি, এটা পারচেসিং। ওকে, পারচেসিং হচ্ছে সঠিক উত্তর। ওকে, আচ্ছা।